আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমি সবাইকে ডাকবো যেতে না দিলে। তৎক্ষণাৎ কোনো প্রতিক্রিয়া দেখালো না শারফান। ভয়ে জড়সড় হয়ে থাকা সানার চোখে স্থির কত সময় চেয়ে থাকলো শুধু, তারপর দিল ওকে চমকটা। ফোনে স্ক্রিনটা মেলে ধরল সামনে, জানালার কাছাকাছি দাঁড়ানো সানা। স্পষ্ট দেখলো ওদের সেই ছবিটা। নির্বাক চেয়ে থাকলো তখন। তুমি ভয় পাও আমাকে, সেটা আমাকে স্যাটিসফাই করে, তাই নিশ্চিন্ত থাকো আপাতত। যেতে দিন। কখন বললাম নিয়ে যেতে এসেছি? আপাতত কিছু কথা বলবো, তাই গাড়িতে এসো, বসো। আবার চেঁচিয়ে উঠতে চাইল সানা, মুখটা হাঁ করেছিল। তখনই সাবধান করলো শারফান। ছবি কিন্তু ফোনের স্ক্রিনে থাকবে না, শুধু ফেসবুকেও ঘুরে বেড়াবে যদি আরেকবার শাউট করো। বাইরে দাঁড়িয়ে কথা বলাটা তোমার আমার দুজনের জন্যই প্রবলেম। সেফ গাড়ির ভেতরই চলে আসো, বললাম তো নিশ্চিন্তে থাকতে পারো। কি কথা বলবেন আপনি? উফ, এত পেইন কেন? তুমি আসতে বলেছি, আসো। তবু সানা ঠাই কতক্ষণ দাঁড়িয়ে চেয়ে রইল শারফানের দিকে। তাই দেখে শারফানও বসে দেখতে থাকলো ওকে চুপচাপ। সেই সাথে মনে মনে সানার ভাগ্যের প্রশংসা করতে থাকলো। এই কয়দিনে যতবার সে চোটে ছিল ওর উপর, তাদের থাপ্পড় কয়েকটায় গালে পড়েনি। ওর ভাগ্যের জোরেই তো এই যে এখনও যেভাবে মেজাজ ধরে রেখেছে, ধৈর্যের পরীক্ষা দিচ্ছে সে। সেটাও কি ভাগ্য নয়? না, শুধু ভাগ্যই নয়, নেহাত নিষ্পাপ একটা কণ্ঠ আর সরল চেহারাটা ছিল বেচারির। এজন্যই মায়াটা হয় বারবার। বেশ ভাবনা চিন্তা আর হিসাব নিকাশ করে সানা উঠে এলো গাড়িতে। দরজাটা বন্ধ করো। না না না, খোলাই থাকবে। সিরিয়াসলি? তাহলে বাইরে দাঁড়িয়েই কথা বললেই তো হতো। সবাইকে আমাদের থোবরা দেখাতে দেখাতে প্রেম আলাপ চালাতাম। কিসের প্রেমালাপ? ফাজলামি পেয়েছেন? ফাজলামি তো তুমি করলে। বলতে বলতেই দরজাটা নিজেই বন্ধ করে দিল শারফান। দেখে বোঝাই যায় না কি ছানু মাল তুমি। এমন চটকদার অভিনয়টা করলে যেন ফান্নাসকে দুই চোখে সহ্যই করতে পারো না। আর আজকে দেখা গেল একদম একাকী দুজন। কচি বউকে আবার কোক বার্গার খাইয়ে পড়তে পাঠালো। ফান্নাইজা কি আদর রে সারার। এসব তিরস্কার বাক্য আর মিথ্যা অভিযোগ একদম সহ্য হলো না সানার। কিন্তু ভুল শোধরানোর বদলে রেগেমেগে বলে উঠল, তাতে আপনার সমস্যা কি? আর কোনো মেয়ে নেই ফরিদপুরে? আমার পিছু কেন পড়ে আছেন? এত অপমান করি তাও লজ্জা লাগে না? উফ, শেষ বাক্যটা শেষ না হতেই সানা আর্তনাদ করে উঠল। আল্লাহ, ছাড়ুন আমার মুখ। বিচ্ছিরিভাবে ওর গাল দুটো চেপে ধরেছে শারফান। দাঁতের সাথে গালের ভেতরের মাংস এমনভাবে লেগে আছে যে ব্যথা আর ভয়ে কেঁদে ফেল সানা। শব্দ করে ছেড়ে দিল তখনই শারফান। দরজাগুলো লক করলো হঠাৎ। মাথা ঠান্ডা করতে তারপর বড় করে 3 বার শ্বাস টেনে নিয়ে আস্তে করে বলল সানাকে, আমি প্রচন্ড শর্ট টেম্পার্ড, কথাবার্তা তাই হিসেব জ্ঞান করে বলবে। দরজাটা খুলুন, আমাকে যেতে দিন প্লিজ। গাড়ির আলোটা জ্বলে শারফান দেখতে পেত তার হাতে নির্দয় চাপে সানার গাল দুটো কেমন লাল হয়ে উঠেছে। সানার অনুরোধ কান্না কোনোটাই তোয়াক্কা করল না সে। ফোনে কিছু একটা ঘাটাঘাটি করতে করতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা বলতে ডেকেছিলাম তোমাদের। রুড হওয়ার ইচ্ছাই ছিল না, কিন্তু বাধ্য করলে। বলে হোয়াটসঅ্যাপের একটা কনভারসেশন সামনে ধরল সানার, যেখানে চোখ আটকাতে লজ্জার ঘৃণায় সি বলে মুখ ঘুরিয়ে নিল সানা। ছি বললে তো হবে না, দেখতে হবে তোমাকে। না দেখলে জোর করে দেখাবো। মেয়েটাকে চেনো তুমি? ভালো করে দেখো। ভালো করে দেখতে হবে না, রুষা রিয়ানা ওটা, এবার মিস বাংলাদেশে। স্ক্রল করে উপরে গেলে এমন খোলামেলা আরো ছবি দেখতে পেতে, কিন্তু মিস করলে। বলতে বলতে আরেকটা কনভারসেশন বের করলো সানা। এদিকে তাকাও, আরেকটা দেখো এবার, একেও চিনবে। আমি দেখবো না, আমাকে যেতে দিন শুধু। মুখটা ঢেকে কাতর গলায় আকুতি জানালো সানা। তা কানে না তুলে ওর চিবুকের কাছে ধরে মুখটা জোর করে ফেরালো শারফান। এখানে নুড পিক নেই, দেখো বলছি। আঙ্গুলের ফাঁক থেকে নজর ফেললো সানা। বিশেষ করে মেসেজ বা ছবি নেই। আঙ্গুল ঠেলে শারফান উপরের দিকে যেতে থাকলো আর দেখতে থাকলো নাটকে জনপ্রিয় একজন নায়িকার কাহিনী। তার অসংখ্য মিসড কল আর কল রিসিভ করার জন্য অনুরোধ। তৃতীয় আরেকটি কনভারসেশনে ঢুকলো শারফান। সেখানে বেশ অশ্লীল মেসেজ দেওয়া নেওয়া করা হয়েছে। মেসেজগুলোতে চোখ বোলাতে সানা
উপলব্ধি করলো একজন পুরুষের থেকেও কতটা লম্পট আর নোংরা হতে পারে একজন মেয়ে মানুষ। ঢাকায় থাকা খালাতো বোনদের কাছে দুর্চরিত্রা মেয়েদের গল্প শুনেছে সানা, যারা নিজেরাই উস্কানিমূলক আর নোংরা আচরণ করে ছেলেদের প্রলুব্ধ করতে থাকে। এই কনভারসেশনে তেমনই প্রমাণ পেল। ওকে শোনাতে একটা ভয়েস মেসেজ চালু করে দিল সে। মেসেজের মতোই বেহায়া বিচ্ছিরি মেয়েটার কথাবার্তা আর কথাও বলছে এমনভাবে যেখানে স্পষ্ট বোঝানোর চেষ্টা করছে সে কামজ উত্তেজনায় ভীষণ উত্তেজিত। এখানেরই বিখ্যাত এক আর যে শায়লা লিখে ফেসবুকে সার্চ দিও। মুখ হয়ে সানা বিস্ফোরিত চোখে দেখতে থাকলো শুধু সারফানকে। কোন পর্যায়ে যখনও এই শয়তান তা আজ পুরোপুরি জানতে পারল সে। আর এর মতো খারাপের পাশে সে কি করে নিশ্চিন্তে বসে থাকতে পারে? এসব লাস্ট এই 6 মাসের কেস, রুচি নেই আর একটার উপরও। এখন বলো, এরা যদি আমার অরুচির হয় তাহলে তুমি কি আমার রুচির হতে পারো, যে তোমাকে চেখে দেখার জন্য তোমার পিছু পড়ে থাকবো? শেষ কথাটাই একেবারে নিয়ন্ত্রণ হারালো সানা মেজাজে। হাতটা চলে গেল সারফানের গাল লক্ষ্য করে। শেষ কথাটাই একেবারে নিয়ন্ত্রণ হারালো সানা মেজাজে। হাতটা চলে গেল সারফানের গাল লক্ষ্য করে, কিন্তু নিমিষেই ওর কবজি ধরে ফেল সারফান। মাত্র কদিনেই মেয়েটার কাজকর্ম, কথাবার্তা আর ভাবভঙ্গি সম্পর্কে তার গভীর ধারণা হয়ে গেছে যেন কি করে। তাই এই মুহূর্তে এমন সাহস যে দেখাবে এরও অগ্রিম ধারণা ছিল তার। তবে আশ্চর্যভাবে রাখতে পারল না সে। অধিকন্ত রাগ, লজ্জার কান্নাকাটিতে রক্তিম হওয়া সানার ভরাট গাল, নাকের ডগা, চোখের পাতা, সবশেষে শক্ত করে রাখা গোলাপি ঠোঁট দুটোই এসে নামল তার গাঢ় দৃষ্টিজোড়া। তা দেখতে দেখতে নিম্ন ঠোঁট কামড়ে হঠাৎ দুষ্টু দুষ্টু মুচকি হাসল। সাবধান, আমাকে উস্কে দিচ্ছ কিন্তু। সেকেন্ড টাইম এই স্পর্ধা দেখালে মার্কা বসিয়ে দেবো জায়গা পছন্দ করে। তবে হাতটা ছাড়ল না সানার। মাথা ফেটে যেতে চাওয়া রাগ নিয়ে তাই মসরমসরি শুরু করলো সানা হাত ছোটানোর জন্য। তা দেখে ও বলল, সারফান। ক্লাইম্যাক্স বাকি এখনো, স্থির হয়ে বসো। কিন্তু সানা থামল না। বিরক্ত দেখিয়ে সারফান তখন আচমকা ওর হাত টেনে আনলো নিজের কাছে, দাঁতে দাঁত লাগিয়ে বলল, যে জন্য ভয় পাচ্ছ সেসব আমি তোমার সাথে এমন পরিবেশে করবো না ছুরি। অন্তত গাড়ির ভেতরে তো না। আমার রুচি আর পছন্দ অনেক হাই, তেমনই আমি খুব চুজি, সেটা ব্যক্তি হোক বা স্থান। চুপচাপ ঠান্ডা হয়ে বসো এবার। বলে হোয়াটসঅ্যাপের অন্য এক কনভারসেশনে ঢুকলো সে। আমার হাত ছাড়ছেন না কেন? ধরে রাখতে ভালো লাগছে। সরল স্বীকারোক্তি সারফানের। তবে মনোযোগ ফোনের স্ক্রিনে। সানা তার এমন নির্বিকার ভাব দেখে চিৎকার করতে যাবে, ঠিক সে সময় নিভল ওর চোখের আগুন। একটা ভিডিও চালু করেছে সারফান। মিস বাংলাদেশ রুষা রিয়ানা আবরারও। কিছুক্ষণ আগে তার সম্পূর্ণ নগ্ন ছবি দেখালো, এখন ভিডিওতে সে অর্ধনগ্ন। কিন্তু ব্যাপারটা সেটা নয়। তার সঙ্গে থাকা পুরুষটি ফারনাজ। তা মোটেই বিশ্বাস হলো না সানার, কারণ ভিডিও যে এডিটিং করা যায় এ জ্ঞান আছে ওর। রাগের চোটে তাই এবার সারফানকে গালিগালাজ করার জন্য ঠোঁট দুটো ফাঁক করলো। আর অমনি ভিডিওতে নতুন আরও দুটো মুখ এসে হাজির হলো। থেমে গেল সানা পুনরায়। দলের বয়স্ক দুই বুড়ো নেতা তারা। টিভিতে খবরে ওদেরকে দেখা যায়। রুষা রুয়ানা এতক্ষণ কেবল ফারনাজের সামনে নাচছিল আর মদের গ্লাস ভরে দিচ্ছিল তাকে। বয়স্ক নেতা দুজন আসা মাত্রই তারা নাচতে আরম্ভ করলো মেয়েটাকে জড়িয়ে ধরে। আর ফারনাজ বসে বসে গ্লাসে চুমুক দিতে দিতে সেসব দেখলো আর কেমন করে যেন হাসলো। হাসিটা ঠেকলো শয়তানি হাসি। নির্বাক চোখে সানার দেখার মধ্যে ফোনটা বন্ধ করে দিল সারফান। ওর বিমূর্ত ভাব কেটে গেল তখন। এসব কি সত্যি? প্রশ্নটা সারফানের খুব করতে ইচ্ছে করলো, কিন্তু কথাই বের হতে চাইল না গলা দিয়ে। আমার ইউজ জিনিসে আগ্রহ নেই কোনো কালে। তোমার ভাইয়ের সাথে রুষার চলাফেরা আমারও আগে থেকেই। ওরা দুজন শুয়েছে কি শোয়নি সেটা আমার শিওর হওয়ার প্রয়োজনও মনে হয়নি কখনো। স্রেফ আজ মনে হলো ফারনাজকে আমার থেকে বেশি তোমার জানা জরুরি। তাকে যদি আরো জানতে চাও তাহলে কিছু ইনফরমেশন তোমাকে সেন্ড করব। দরকার নেই। অবিলম্বেই জবাব দিল সানা। কিছু পল নিশ্চুপ রইল, তারপর নীরবতা শেষে বলল, সে আমার কেউ নয়। সম্পর্ক সূত্রে ভাই ডাকতে হয়, মানতে হয় কেবল। এর বাইরে সে আমার কিচ্ছু না। এবার আমাকে যেতে দিন প্লিজ। কণ্ঠ ভীষণ ঠান্ডা শোনালো ওর।
চোখের তাড়াতেও নেই একটু আগের ক্রোধভাব, অস্থিরতা। এই ব্যাপারে কথা বলতেই তোমাকে আটকিয়েছিলাম। কথা শেষ। যেতে না দেওয়ার তো কোনো প্রশ্ন আসে না। বুঝতে পেরেছি। বেরিয়ে এলো সানা। তারপরে শারফানকে বিস্মিত করে বলল সে। থ্যাঙ্কস এজন্য। বলে আর দাঁড়ালো না। ওর যাত্রাপথে বিস্ময়টুকু নিয়ে নিষ্পলক তাকিয়ে রইল শারফান বেশ কিছুক্ষণ। খুব ছোটবেলার স্মৃতি। তখন শীতের মোস্তফা সাহেব 2 লিটারের 4-5টা বোতল ভর্তি খেজুরের রস কিনে নিয়ে আসতেন যেন কোথা থেকে। মক্তব থেকে ফিরেই কাঁচা খেজুরের রস পুরো 1 বোতল সাবার করে ফেলত সানা আর মেহা। ফার্নাস থাকলে সঙ্গে যোগ দিত সেও। শুক্রবার এলে বাবাকে সঙ্গে নিয়ে সানা ছুটত নাচছাড়িতে। যেসব ফুল অনেক বড় আর সুন্দর দেখাতো সেসবের 1 পাজা চারা নিয়ে বাড়ি ফিরত সে। দইয়ের হাঁড়ি, প্লাস্টিকের ভাঙ্গা বালতি আর গামলায় সেসব লাগিয়ে দিতেন মোস্তফা সাহেব। বাবার থেকে চারা রোপণের সঠিক সময় আর নিয়মকানুন জেনেছে ওরা, আর তখন সেসবের যত্ন নিয়েছে মা। ফান্নাজ এসে যখন দেখত এসব ফুল গাছ, তারপর থেকে আসলেই হাতে করে আনতো টব সমেত গাছ, যাতে ভাঙ্গা বালতি আর গামলার প্রয়োজন না হয়। মিটে রোদ্দুরে বসে ফার্নাজের আনা শেষ গাছটির দিকে চেয়ে আছে মেহা ভেজা চোখে, 2 হাঁটু উঁচু করে তাতে চিবুকে ঠেকানো। গত 3 দিন ধরে সানার সঙ্গে তার তর্ক বিতর্ক চলছিল ফার্নাজকে কেন্দ্র করে। সেদিন শারফানের কাছ থেকে ফেরার পর সানা সবটা খুলে বলে সাফ সাফ মানা করেছিল তাকে, আর কখনোই যেন ফার্নাজকে নিয়ে সে না ভাবে। কিন্তু মেহা বিশ্বাস করতে পারেনি ওসব। শারফানকে গালিগালাজ করে সে বোনকে বোঝাতে চেষ্টা করে ফার্নাজ যেমনই হোক অন্তত চরিত্র তার খারাপ হতেই পারে না। সানা তারপরও বহু চেষ্টা করে মেহাকে বিশ্বাস করানোর। এ নিয়ে গত 3 দিন দুজনের মাঝে চলছে মন কষাকষি। কিন্তু আজ সকালে সানা ধৈর্য আর মেজাজের বাঁধ হারাই মেহার তর্ক দেখে চটাস করে 1 থাপ্পড় বসিয়ে দেয় বোনের গালে। তারপর থেকে মেহা নীরবে কেঁদে চলেছে। কলেজের সময় হয়ে গিয়েছে বলে নাজমা বেগম ডাকাডাকি করছেন তাকে। মায়ের ডাক শুনে ফিরে এলো সে ঘরে। সানাও বের হবে কলেজের উদ্দেশ্যে। এ মাসে আজকের মতো শেষ ক্লাস করবে সে। গোসলটা করে এসে মেহা খাবার প্লেট নিয়ে বসেছে বিছানাতে। বোনকে নিজের হেয়ার ব্যান্ড দিয়ে চুল বাঁধতে দেখে হাঁক ছেড়ে উঠল। খবরদার, তুই আমার হেয়ার ব্যান্ড নিবি না। থাপ্পড় আরেক গালে না খেতে চাইলে চুপচাপ ভাত খা। লজ্জা করছে না আমার জিনিস নিতে? আর কলেজ শেষ হলে সরাসরি রিকশায় উঠবি। মেহার কথাতে পাত্তা না দিয়ে আদেশ গলায় বলল সানা। হেঁটে আসার দরকার নেই। জবাবে মুখ ভ্যাংচালো মেহা। মনে মনে জেদ করলো রিক্সা করে তো আজ আসবেই না, বরঞ্চ আরও দেরি করে ফিরবে সে বাড়ি। বেলা 1:20। অন্যান্য দিনের মতো আজ আর নিম্নচাপ নেই। সকাল থেকে ঝকঝকে রোদ, পরিষ্কার আকাশ, আবহাওয়া দারুণ সুন্দর লাগছিল সানার। কিন্তু রাস্তাঘাটের পরিস্থিতি দেখে মন মেজাজি নষ্ট হয়ে গেছে। রিয়ার সঙ্গে অম্বিকার পুকুর পাড়ে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল সে। তার মাঝেই দেখা পেল লম্বা এক বিক্ষোভ মিছিলের। কোন পক্ষের মিছিল তা খেয়াল করেনি। আশেপাশে মানুষের থেকে কিছুটা আভাস পেল এক প্রতিপক্ষের লোকজন আরেক প্রতিপক্ষের লোকের গায়ে হাত তুলেছে, মারধর করেছে। সেজন্যই এই বিক্ষোভ মিছিল। কিন্তু কেবলই এই মিছিলে নাকি সীমাবদ্ধ থাকবে না, বড়সড় এক হাঙ্গামাও হবে আজ। সানার কেন যেন মনে হচ্ছে এই 2 প্রতিপক্ষের একজন হয় ফার্নাজ, নয়তো শারফানের চাচা। আগে জানলে তো বাসা থেকে বেরই হতাম না। অনি ভাইয়া কিছু জানতো না? জানার তো কথা, কিন্তু কোনো বারণ টারণ তো করলো না বের হওয়ার সময়। তাহলে তেমন কোনো সমস্যা হবে না হয়তো, তাই নিষেধ করেনি বের হতে। চল এগোই। ফুসকার বিল মিটিয়ে ওরা গল্প করতে করতে চলে এলো মূল সড়কে। আর একটু এগিয়ে গিয়েই দুজন চমকে উঠল কয়েকজন লোকের দৌড়াদৌড়ি দেখে। কিরে, মারামারি লেগে গেছে নাকি সত্যি সত্যি? দ্রুত রিকশায় উঠে পড়ি, চল। আরে দাঁড়া, এত ভয় পাস কেন? আরেকটু এগিয়ে দেখি, সত্যি মারামারি লাগলে রিকশায় উঠবো। কোনো দরকার নেই, চল তো। কি তোর কিচ্ছু হয়নি। মিছিল সামিল হওয়ার জন্য ব্যাটারা দৌড়াচ্ছে এভাবে, গিয়ে দেখিস সামনে। বলে সানার হাত টেনে নিয়ে চলল রিয়া। এগিয়ে আসার পর বান্ধবীর কথা সত্যই মনে হলো সানার। মিছিলের লোক বেড়েছে প্রচুর।
সামনে কি চলছে বোঝার উপায় নেই, কিন্তু পেছনে পরিবেশ শান্ত। সেখানেই দাঁড়ালো ওরা। খালি রিকশার খোঁজের জন্য রিয়া আশেপাশে তাকাতে হঠাৎ দেখতে পেল ভিড়ের মধ্যে মেহাকে। মিছিলের ভেতর দিয়ে সামনে এগিয়ে যাচ্ছে সে দুজন বান্ধবীর সঙ্গে। ওই সামনে তাকা, তোর বোন ওই দেখ কই যাচ্ছে। কি? চমকে তাকালো সানা রিয়ার ইশারাকে অনুসরণ করে। ছুটির পর সোজা বাড়িতে আসার বদলে বান্ধবীদের নিয়ে এদিক ওদিক চক্কর কেটে বেড়াচ্ছে দেখে পায়ের স্লিপার খুলে বোনের গালে বসাতে মন চাইল ওর। তুই রিক্সা ডাক, আমি নিয়ে আসি ওকে। রাস্তার মধ্যে আবার মারিস টারিস না। রিয়ার নিষেধ বারণ কানেই তুলল না সানা। ভাইয়া একটু সাইড দিন প্লিজ, আঙ্কেল একটু যেতে দিন। করতে করতে এক গাদা বেটা ছেলের গা ঘেঁষে বেড়াতে ঢুকতে হলো ওকে। রাগের মারতা তাতেও আরও বেড়ে গেল মেহার দ্বিতীয় কালে, তাই আরেকটা চরপলে পড়তেও পারে। সে বেশ সামনে থাকায় গলা ছেড়ে ডেকে উঠল সানা। এই মেহা দাঁড়া। দুই ডাকেই চারপাশে প্রায় সব পুরুষের দৃষ্টি টেনে নিল সে। কি একটা অস্বস্তির মধ্যে পড়ল বেচারি, অথচ যার জন্য এত পেরেশানি সে কানেই শুনতে পায়নি। মেহা। গলা আরও উঁচু করল সানা। সে সময় হঠাৎ সামনের দিকে শোনা গেল চিৎকার, চেঁচামেচি আর অশ্রাব্য গালাগালি। ঝামেলা লেগে আছে। পাশ থেকে কয়েকজনের কথা শুনে সানা জানল দুই প্রতিপক্ষের প্রথম সারির নেতারা একত্র হয়েছে এখানে ঝামেলা সুরাহা করার জন্য। কিন্তু কথায় কথায় তাদের মধ্যে লেগে গেছে আবার। একজন দুজনের মধ্যে হাতাহাতি থেকে সবার মধ্যে শুরু হয়ে গেল মারামারি। ভয়ে বুক কেঁপে উঠল সানার। কিছুক্ষণের মধ্যেই মারামারি হাতাহাতি শুধু সামনেই সীমাবদ্ধ রইল না, পেছনে লোকেরাও ছোটাছুটি করে এগিয়ে যেতে শুরু করলো সামনে। এরই মাঝে পড়ে নিজের অবস্থা কী যে হবে সে চিন্তায় মাথাতে আনতেই পারল না সানা। শুধু ভাবল মেহার কথা। কান্না করে বসলো বোনের চিন্তাতে। মেহা, এই মেহা। কাঁদতে কাঁদতে ডাকাডাকি করতে থাকলো সামনে চেয়ে, কিন্তু মেহাকে আর দেখা গেল না। কি করবে এখন, কোন দিকে এগোবে এসব ভেবে যখন দিশাহারা হয়ে পড়ল সে, তখনই দুপাশ থেকে ধাক্কাধাক্কি আরম্ভ হলো। ব্যাগটা বুকের সাথে চেপে ধরে মাথা নুয়ে সে বের হওয়ার পথ খুঁজল। সেই সাথে পিড় করে একবার মেহার নাম নিতে থাকলো, আরেকবার আল্লাহর। আশঙ্কিক জামার পেছনে গলাতে টান পড়ল ওর, একই সাথে ওনাতেও। পেছন ফিরতে ছেড়ে দিয়ে সরে পড়ল এক ছেলে। কি হতে যাচ্ছে নিজের সাথে তা বুঝতে পেরেই কান্নার বেগ বেড়ে গেল ওর। চারপাশে পুরুষগুলোকে অনুরোধ গলায় পড়ল, আমাকে প্লিজ বের হতে দিন না। কিন্তু যাদের উদ্দেশ্যে বলল তারা কোনো কথা শোনার জ্ঞানই নেই। আরও যে আপত্তিকর কিছু ঘটতে চলেছে ওর সঙ্গে তা তো টেরি পেল না। ঠেলাগুতো খেতে খেতে অসহায় চোখে চারপাশে বোনকে খুঁজতে চল আর এখান থেকে বের হওয়ার চেষ্টা চালালো। এরই মাঝেই এক মধ্যবয়সী লোক হাত বাড়ালো ওর নিতম্বের দিকে। ছুঁয়ে ফেলার ঠিক আগ মুহূর্তে কোথা থেকে এসে তার কবজি চেপে ধরল সারফান। মস্তায় ঘুষি মারার ইচ্ছেটা শুধু গরম চোখে চেয়ে বলল, বিচি গেড়ে দেব, যা সর। শেষে দিল বিশাল ধমকটা। সারফানের চেয়ারে দেখে আর কণ্ঠ শুনেই কাচুমুচু মুখ করে লোকটা সটকে পড়ল দ্রুত। পরিস্থিতি হয়ে গেছে ভয়াবহ। পুলিশ এসে পড়েছে, সবাইকে এলোপাথারি মারতে আরম্ভ করেছে সামনের দিকে। যে যেদিকে পারছে ছুটে পালাচ্ছে এখন। এরই মাঝে সারফান লোকটার গায়ে হাত তুললে শুরু হয়ে যেত মারামারি এখানেও। সানাকে নিয়ে আর সহজে বের হওয়া হবে না তখন। ধমকটা সানার কানেও এসেছে। সারফানের কণ্ঠ চিনতে ভুল হয়নি ওর, কিন্তু পিছু ফিরে দেখার পূর্বেই এক ছেলে ওকে আড়াল করে সামনে দাঁড়ালো আর পেছন থেকে একজোড়া হাত আঁকড়ে ধরল ওর বাহু। পিঠের সঙ্গে তার বুক ঠেকেছে, তাই স্পষ্ট অনুভব করলো সে। ব্যাপারটা বুঝে ওঠার আগে সারফানের গলা শুনল পেছন থেকে। লাগলো কেমন ডলাডলি, চটকা চটকি? এক ঝটকায় ঘাড় ঘোরালো সানা। কালো মাস্ক আর কালো সানগ্লাস পরা থাকলো সারফানকে সে চিনে নিল ঠিকই। ওকে তাকাতে দেখে একটু সময়ের জন্য মাস্ক টেনে নামালো সারফান, যাতে চিনতে পারে তাকে। এতটা মিশে আছে দুজন দুজনের সঙ্গে যে সারফানের নিঃশ্বাসের স্পর্শ পেল সানা কপালের উপর। দৃষ্টি ঝুঁকিয়ে ওর চোখে চাইল সারফান। কাঁদছিল দেখে বিদ্রুপ করে বলল, আমার সামনে বসে ভাবনাও যেন ফান্নাজ একটা তিতা বিষ যক্ষা, কিন্তু রাস্তায় তাকালেই দেখি কাহিনী পুরোটাই মাখন মাখন রসালো। ঘটনা সত্য কোনটা তাহলে? একেবারে রাজপথে নেমে পড়ে ভাইয়ের জন্য কান্দন শুরু করেছ।
বাবারে পিরিত! উল্টাপাল্টা কথা বলা বন্ধ কর পিয়াতব। জলদি সরে পড়তে হবে আমাদের এখান থেকে। এবার তার দিকে ফিরল সানা। চিনতে পারল না ছেলেটাকে, কারণ সেও মাস্ক আর সানগ্লাস পরে। চেহারায় না দেখা গেলেও বোঝা গেল ছেলেটা রোগাসোগা একটু, কিন্তু লম্বা, শারফানের মতোই। আর গায়ের রং ফর্সা, কিছুটা শারফানের থেকে। প্রশ্ন চোখে আবার ঘাড় ঘুরিয়ে তাকালো সে পেছনে। জিজ্ঞেস করলো শারফানকে। আপনাদের সাথে ঝামেলা হচ্ছে ফারনাজ ভাইদের? না, শয়তানি হাসি হাসল শারফান। আশঙ্কিক সানার কানের সাথে ঠোঁট মিশিয়ে বলল, কিন্তু হওয়াচ্ছি আমরাই। আমাদের সাথে সাথে এগোবে, ঠিক আছে? ওকে আদেশ দেওয়ার মতো করে বলে শারফান ডাকলো সামনের ছেলেটাকে। এই রিহান, বি কেয়ারফুল, ওকে? ডোন্ট ওয়ারি, আমাদের মাঝে থেকে আপনি হাঁটার চেষ্টা করবেন। আমার বোন ছিল এর মাঝে। মেহের কথা মনে পড়তে ঠোঁট ভেঙে এলো সানার। কান্না আটকোনো গলায় বলল, ওকে দেখেই ঢুকেছিলাম মিছিলের ভেতর। চিন্তিত মুখে রিহান ফিরে তাকালো শারফানের দিকে। এই ছোটাছুটি দৌড়াদৌড়ির মাঝে কয়েকজন পুরুষ মহিলাকে নিচে পড়ে যেতে দেখা গেছে। নিচে পড়া মানেই তোর পদদলিত হওয়া, আর আধমরার বিষয় তো রয়েছে। শারফান ভাবতে থাকলো সাদ্দামের কাউকে কল করে বলবে কিনা মেয়েকে খোঁজার কথা, কিন্তু পুলিশের নজরে বা ফার্নাজের ছেলেপুলেরা কার নজরে পড়লে ঝামেলা হয়ে যাবে। রিয়ানও একই বিষয় ভাবল। হঠাৎ জিজ্ঞেস করলো সানাকে, দেখতে কেমন? ছবি থাকলে দেখান তো। তুই যেতে চাচ্ছিস? কি করা উচিত? পাল্টা প্রশ্ন করে জবাব রেহানি দিল। আমি মুখ চেনা নই অত। মাস্ক আর চশমা খুলে যাই, যাতে ডুবিয়াস না লাগে। পুলিশ বয়, কিন্তু এক ঠাসা ভ্যানে ওঠাচ্ছে, বুঝেছিস তো? থানায় নিতে পারলেই টাকা, সো খুব সাবধান। সানা এর মাঝে ফোনের গ্যালারি থেকে মিহার ছবিটা বের করেছে, কিন্তু শারফানের গালিগালাজওয়ালা কথাবার্তা শুনে এতক্ষণে ওর ভাবনা হলো এই শয়তানটা হঠাৎ এত উপকার করছে কেন ওকে, আর দেখলই বা কিভাবে ওকে মিছিলের ভিতরে। প্রয়োজনের চেয়েও একটু বেশি শারফান জড়িয়ে ধরেছে সানার বাহু। অস্বস্তি আর লজ্জায় কেমন কুকড়ে যেতে চাইছে ও, কিন্তু কিছু বলতেও পারছে না শারফানকে, কারণ সমস্ত ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি থেকে ওকে আগলে নিয়ে বের হচ্ছে সে গোলমালের ভেতর থেকে। আর রিহান একটু আগেই চলে গেছে মেহাককে খুঁজতে। অবশেষে ওরা দুজন একদম নিরাপদ স্থানে চলে এলো। শারফান সালো সানাকে, তারপর প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে ওকে মিনিট খানিকের জন্য দাঁড়াতে বলল একাকী। কলটা বাজছিল অনেকক্ষণই, তা শুনতে পাচ্ছিল সানাও। একটু দূরে সরে কথা শেষ করে ফিরে এলো সে। চলো বলে রাস্তার বা পাশে পার্ক করা সেডানের দিকে চলল। কোথায় যাব? আমার গাড়িতে। এক সেকেন্ডের জন্য ফিরে তাকালো শারফান, তারপর গাড়ির কাছে গিয়ে দরজাটা খুলল। আমি মেহাকে ছেড়ে যেতে পারবো না, ও ফিরুক আগে। আমি এতক্ষণ অপেক্ষা করতে পারবো না। রাস্তার ওপাশ থেকে একটু চেঁচিয়ে জানালো শারফান। আমার জন্য সেটা সমস্যা। আপনি চলে যান, মেহা এলে আমরা রিক্সা নিয়ে নিব। শক্ত দৃষ্টিতে তাকালো শারফান। দুম করে গাড়ির দরজাটা বন্ধ করে এগিয়ে এলো আবারও ওর কাছে। চমকে দিয়ে ওর কবজি চেপে ধরে পড়ল। উদ্ধার করার দায়িত্ব যেহেতু নিয়েছিলাম, পৌঁছে দেওয়ার দায়িত্বও পালন করব। সানাকে টেনে নিয়ে শারফান এগোতে থাকলো। এরপর হাত ছোটানোর চেষ্টা করতে করতে ও কিছু বলতে গেলেই তখনই ওকে কঠিন ধমক লাগালো শারফান। চুপ থাকবে। রাস্তার মধ্যে সিন ক্রিয়েট করলে চটকা চটকি করা লোকগুলোর থেকেও খারাপ হব আমি। আপনি আমার মনের অবস্থাটা বুঝতে চেষ্টা করছেন না কেন? আমার বোন। তোমার বোন এখানে থাকলে রিহান ঠিকই খুঁজে বের করবে। যথেষ্ট দায়িত্বশীল ছেলে, পেলে ও নিজ দায়িত্বে জানাবে আর প্রয়োজন পড়লে পৌঁছে দেবে। ও ভালো ছেলে, আমার মতো না। এখন গাড়িতে ওঠো। কান্না করতে যেন ভুলে বসলো সানা এই মন্তব্য। অদ্ভুত কিছু দর্শন করার মতো কিছুক্ষণ চেয়ে দেখতে থাকলো শারফানকে। বিড়বিড় করে হঠাৎ বলে বসলো। নিজে যখন জানেনি খারাপ, তাও বলছেন আমাকে গাড়িতে উঠতে। মাথা নাড়ল সে, দুঠোঁট চেপে কেমন জোর করে মুচকি হেসে বলল, বিকজ আ লিটল হোয়াইল অ্যাগো দিস ব্যাড বয় সেভড ইউ। জবাবে হতবাকের মতো মুখ করে দেখালো সানার। শারফান তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার প্রয়োজন বোধ করল না। গাড়ির দরজা খুলে কেমন অধিকার বোধ দেখি ওকে ভেতরে বসিয়ে দিল। তারপর দোকান থেকে ঠান্ডা এক বোতল মিনারেল ওয়াটার কিনে এনে ধরিয়ে দিল ওকে। সানার মাথার মধ্যে এলোমেলো লাগছে সব।
কোথা থেকে কি সব ঘটতে শুরু করলো। সুপারম্যানের মতো এসে শারফান ওকে বিপদ থেকে বাঁচালো, জোরপূর্বক অধিকার দেখিয়ে গাড়িতে তুললো, যত্ন আত্মি শুরু করলো। এই ছেলের মনের ভেতর আসলে চলছে কি কে জানে। উপকার পেয়েও উপকারগুলো হজম হতে চাইছে না ওর। একবার মনে হচ্ছে কোনো না কোনো ঘাবলা আছে শারফানের মধ্যে। আর নয়তো যতটা খারাপ ভেবেছিল তাকে ততটা খারাপ হয়তো না সে। রাত 11টা, খাবার টেবিলে দুই হক সাহেব আর শারফান রিহানের মাঝে নির্বাচনী আলোচনা চলছে অনর্গল। সাথে খাওয়াও থেমে নেই। এই গোষ্ঠীর পুরুষেরা আবার ভীষণ ভোজন রসিক। এমনও গল্প আছে শাফিউল হকের বাবারা যে 7 ভাই ছিলেন, তারা 7 ভাই একসঙ্গে একটা গরু মেরে খেয়ে ফেলার ক্ষমতা রাখতেন। খাওয়া সেই স্বভাব এসেছে শাফিউল সাহেবের ভাই বোনেদের মাঝেও। নিহাত সুস্থতার দিকে নজর রাখতে এখন না চাইতেও খাওয়া দাওয়াতে কিছুটা নিয়ন্ত্রণ রাখেন তিনি। এদিকে তার ছেলেটাও হয়েছে একদম তার যুবককালের সময়টার মতোই, আচার বৈশিষ্ট্যে, দেখতে শুনতে আর খাওয়া দাওয়াতেও। তবে ওর শয়তানি আর প্যাঁচানো বুদ্ধিশুদ্ধিটা হলো একান্ত ওরই প্রকৃতি। এই যে আজকে যে ঝামেলাটা হলো, স্বতন্ত্র প্রার্থী ফারনাজ আর ভিন্ন এক দলের প্রার্থী খোকনের মাঝে, এর সম্পূর্ণ কৃতিত্ব শারফান আর ওর বন্ধুদের, যার আগাম পরিকল্পনা সম্পর্কে বাপ চাচাকে একটু অবগত করেনি সে। তফসিল ঘোষণার পর থেকে ফারনাজ প্রচণ্ড সতর্ক থেকেছে আর রেখেছেও দলকে একদম শান্তিপূর্ণ নির্ভেজালভাবে থাকার। কেউ উস্কালেও উস্কায়নি সে, আর দলেও কাউকে উস্কে যেতে দেয়নি। মারামারি দাঙ্গা ফ্যাসাদ থেকে যথেষ্ট দূরে থাকার চেষ্টা করেছে ক্লিন ইমেজ রক্ষার জন্য। কিন্তু শারফান যে আদা জল খেয়ে ওর পিছু পড়ে গেছে। জনগণের চোখে তাকে কালার করা থেকে ভোটে হারানোর সব রকম পরিকল্পনা গোছানো শেষ ওর। এবং আজকের ঝামেলার পরিকল্পনাটা শুরু করেছিল সে 3 দিন পূর্বেই। রাজনৈতিক মহলে স্বল্প পরিচিত শারফানের কিছু বন্ধু 2 দলে বিভক্ত হয়ে একটা সংখ্যা ফারনাজের দলে ঢুকে পড়ে আর আরেকটা সংখ্যা খোকনের দলে। তারা এই 3 দিন যাবৎ ফারনাজের বিরুদ্ধে ওই খোকনের দলের কাছে আর খোকনের বিরুদ্ধে ফারনাজের দলের কয়েকজনের কান ভারী করার কাজটা সম্পন্ন করেছে প্রচণ্ড জোরালোভাবে, যার ফলস্বরূপ আজকের দিনের এই মহা হাঙ্গামা। ফারনাজ অবশ্য বরাবরই সতর্ক থাকতে বলেছিল তার লোকেদের, কিন্তু বেছে বেছে অতিরিক্ত মাথা গরম লোকেদেরকেই খেপিয়ে দেওয়া হয়েছিল বলে তার সতর্কতা কোনো কাজে লাগেনি। রাজনীতিতে এর চেয়েও নোংরা ষড়যন্ত্র চলে অবশ্য। তবুও শাফিউল সাহেবের মনে হচ্ছে ছেলেটা ভয়ানক এক কুটিল মনের মানুষে পরিণত হচ্ছে 3 দিন। সত্য হলো আগামীবার থেকে তিনি আর চান না শারফান চাচার হয়ে রাজনীতির মাঠে নামুক। ব্যবসায়িক হিসাবে শারফানের চিন্তাভাবনার কৌশল বেশ অসৎ আর বিপজ্জনক হয় মাঝে মধ্যে। মাত্রা অতিরিক্ত ঝুঁকি নিতে পছন্দ করে ছেলেটা। সেখানে যদি কোনো দিন রাজনীতিতে প্রবেশ করে সে, তবে তিনি নিশ্চিত স্বার্থ হাসিলের জন্য বড় বড় অন্যায়ও লিপ্ত হয়ে যাবে অনায়াসে। খাওয়া শেষ করলেন তিনি। বেশ গম্ভীর গলায় বলেন শারফান আর রিহানকে, আজ আর বের হবি না বাইরে, ঘরে গিয়ে শুয়ে পড় দুজনেই। কিছু কাজ ছিল তো ওদের। আজকের ঘটনায় এমনিতেই সন্দেহের তালিকায় আছে সাহেব, তাই এখন আর বের না হয় ভালো। উদরপূর্তি শেষে শারফান পিঠ টান টান করে বসল। পেট ডলতে ডলতে সে জানালো বাবাকে রঙ্গ সুরে। সাকিবুল এদিকে আর চোখে ভাইকে বড় করার চেষ্টা করলেন। কিছু একটা ভেবেই যে ছেলেকে বারণ করছেন শাফিউল, তা তিনি বুঝতে পারছেন বেশ। কিন্তু কি এমন কারণ যে তার কাছে আড়াল রাখতে চাইছেন? আবার বাবার আদেশ এত সহজে শারফানকে মান্য করতে দেখলেন তিনি বহুদিন পর। এই 2 বাপ বেটার সম্পর্কের ভাবগতি তিনি ঠিক বুঝেও যেন বোঝেন না। দাঁতের মাড়িতে মাংস ঢুকে গেছে। বাবার ঘর থেকে টুথপিক একটা নিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে শারফান ঘরের দিকে পা বাড়ালো। রিহান ক্লান্ত দেহটা ততক্ষণে বিছানায় এলিয়ে দিয়েছে। হাত পা চারিদিকে ছড়িয়ে চিৎপটাং হয়ে আছে সে। শারফানকে আসতে দেখে হাঁপানো কণ্ঠে বলল, তোদের সাথে খেতে বসে হুজুকে হুজুকে তোদের মতো গলা অবধি করে ফেলেছি রে। মনে হচ্ছে কাত হতে গেলেই সব চাপ হয়ে নাক মুখ দিয়ে বের হয়ে আসবে। হেগে আয়।
বলতে বলতে বেলকনির দিকে এগিয়ে গেল শারফান। বের হলেও পাছা দিয়ে বেরিয়ে যাবে। নাস্টি শালা। নাক কুচকে উঠে পড়ল রিহান। দ্রুত হজমের জন্য একটু হাঁটাহাঁটি করবে ঘরের ভেতর। এখন শারফানের শোবার ঘরটা ভালোই বড় হয়েছে, বেশ ঠান্ডার বাইরে। বেলকনিতে বেশিক্ষণ দাঁড়ানোর উপায় নেই। চারপাশে গাছগাছালি থাকায় গরমের দিনে ঘরটা শীতল থাকে, আরাম লাগে। কিন্তু শীতের দিনে আর আরাম লাগে না, অতিরিক্ত ঠান্ডায়। ঘরে ফিরে আসার জন্য পা বাড়াতেই ফোনটা বেজে উঠল শারফানের। পকেট থেকে বের করে দেখল সানার নাম্বার। দাঁত খোঁচাতে খোঁচাতে নাম্বারটার দিকে চেয়ে থেকে হঠাৎ বিদ্রুপাত্মক হাসল সে। নিশ্চয়ই আজকের উপকারের জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এসব তথাকথিত সৌজন্য প্রকাশ করবে এইভাবেই অমন করে হাসলো আর কি। ইচ্ছে করে একটু দেরিতে রিসিভ করলো কলটা। চুপ থাকলো সানা, কথা না বলা পর্যন্ত। ওদিকে সানা চুপ করে আছে, শারফানের কণ্ঠ শোনার অপেক্ষায়। কিন্তু আধা মিনিট নীরবতা দেখে সে ডেকে উঠল। হ্যালো ভাইয়া, বলো। ব্যস্ত আছেন? বলো, কি বলতে চাও? রিহান ভাইয়ের নাম্বারটা দিতে পারবেন প্লিজ? হোয়াট? রিহানের নাম্বার চাইলে তুমি? হ্যাঁ, কোনো সমস্যা? এই জন্য ফোন করেছো তুমি? হ্যাঁ, ওনাকে একবার থ্যাঙ্কস জানাতে চাইছি আর কি। ওকে, থ্যাঙ্কস জানানোর কি আছে? সেভ তো করলাম আমি তোমাকে, গাড়ি করে পৌঁছেও দিলাম আমি। তাহলে তোমার সো কল্ড থ্যাঙ্কস বলার হলে আমাকে বলার কথা না? হ্যাঁ নিশ্চয়ই। প্রচণ্ড অপ্রস্তুত হয়ে পড়ল সানা। শারফানকে কৃতজ্ঞতা জানানোর কথা তো মাথাতেই আসেনি তার। যেভাবে জোর করে গাড়িতে তুলল, সারাপথ ফারনাজকে নিয়ে খোঁচা দেওয়ার কথা শোনাতে শোনাতে পৌঁছে দিয়েছিল তখন। তাতে বাড়ি আসার পর ওর জন্য কৃতজ্ঞতা বোধের পরিবর্তে গালাগাল করে গেছে সে আপন মনে। আসলে আমি রিহান ভাইয়াকে মেহার জন্য থ্যাঙ্কস বলতে চাইছিলাম। উনি তখন না খুঁজতে গেলে মেহাকে ইনজুর্ড অবস্থাতে কে হসপিটাল নিয়ে যেত আর কেই বা বাসায় পৌঁছে দিত। তাই ওনার সাথে আব্বুও কথা বলতে চাইছিল একবার। আশ্চর্য, আমি তো ওকে পাঠিয়েছিলাম। তোমার কি অবস্থা হতো আমি সময় মতো না এলে? আমাকে কেন থ্যাঙ্কস জানানোর কথা মনে হলো না তোমাদের? মিনিমাম কার্টেসি জানো না দেখছি তোমরা। হ্যাঁ। না 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 ভাইয়া, আপনার সঙ্গে তো আমার কিছুটা চেনা জানা আছে, তাই ভেবেছিলাম সামনাসামনি আপনাকে থ্যাঙ্কস বলবো। ও আচ্ছা। এবার একটু নিচু হলো গলা শারফানের। কণ্ঠে বিরক্তি আর রাগটাও দূর হতে থাকলো। বদলে সেখানে ফিরল খানিকটা প্রফুল্লতা আর মশকরা। তো তুমি দেখা করতে চাইছো আমার সঙ্গে? তা কখন বললাম? মাত্রই তো বললে সামনাসামনি থ্যাঙ্কস বলবে ভেবেছিলে। ও হ্যাঁ হ্যাঁ, তাই তো আমি মানে আর কি। হয়েছে, থামো। ধমক বসালো শারফান। সে বুঝে গেছে সানার মনের কথা। তার উপকারের দাম দিল না বলে রাগও হচ্ছে খুব। রাগের চোটে বলে দিল, রিহান ঘুমোচ্ছে, এখন কথা বলা যাবে না ওর সঙ্গে। আমি ব্যস্ত আছি, নাম্বার বলার সময় আমার নেই, ফোন রাখো। ইয়ে ভাইয়া, তাহলে কাল দিতে পারবেন? রাখতে বলেছি না? সব থেকে বড় ধমকটা দিল শারফান এবার। সানা কল কাটার আগে সেই দিল কেটে। নিমক হারাম, হার বচ্চা, ন্যাক আমার কাছে এমরি একটা। ফোনের স্ক্রিনে চেয়ে বিড়বিড়িয়ে সানাকে বকতে বকতে ঘরে ঢুকলো সে। অগমর সাথ ধাক্কে খেলো তখন রিহানের সাথে। মুহূর্তেই তাকেও ধমক লাগালো। হাতে পায়ের তলে থাকিস কেন? হাগা লাগলে বাথরুমে যা। জবাবে বক্রোক্তি করলো রিহান। তোকে নিয়ে যাই চল। মুখ ঠেসে ধরেই কোমরের মধ্যে। গরম চোখ করে তাকে দেখে পাশ কাটিয়ে বিছানায় এসে বসলো শারফান। তোর মনে যে পরিমাণ শয়তানি আর হিংসা, জীবনে মেয়ে মানুষের মধ্যেও এতটা দেখিনি। বাথরুমে দরজাটা ধারাম করে লাগিয়ে দিল সানা। বিছানার সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানির ঝাপটা মারল বেশ কিছুক্ষণ। মাথার চাঁদিও ভেজালো, রাগ নামছে না তবুও। ফারনাজের মুখটা যতবার দেখছে ততবার রাগে দপদপ করছে মাথা। রাত 12টা বাজতে চলেছে। ঘুমিয়ে পড়েছিল বাড়ির সবাই। শারফানের সাথে কথা বলার পর থেকে জেগেছিল শুধু সেই। এরই মাঝে ঘরের মূল ফটকে ঠকঠক আর কাকা কাকা বলে ফারনাজের ডাকাডাকি। ইচ্ছে করে সে ডাকে, সারা নেয়নি সানা। দরজাও খুলতে চায়নি, কিন্তু সে না খুলে কি হবে? কলিজার ভাতিজা এসেছে শুনতে পেয়ে মোস্তফা সাহেব কি আর ঘুমিয়ে থাকতে পারেন? তারপর থেকে শুরু হয়েছে ফারনাজের নাটক প্রহসন। সানা আর মেহের দুর্ঘটনার ব্যাপারে জেনে দুপনকে দেখতে ছুটে এসেছে সে এই মাঝরাতে। অথচ এ খবর জেনেছে সে
দুপুর বেলাতেই। তাও সানা বুঝ নিয়েছিল আজকের ঝামেলার জন্য ব্যস্ততায় সময় পায়নি ওদের খোঁজ নেওয়ার, তাই কাজ শেষে রাতের বেলা এসেছে। কিন্তু যখন ওকে আর ঘুমন্ত মেহাকে ডেকে উঠিয়ে পুলিশের মতো জিজ্ঞাসাবাদ শুরু করলো শারফান আর রিহানের বিষয়ে, মেজাজ আর তখন সামলে রাখতে পারল না সানা। এদিকে বাবা সামনে থাকে সে পারছিল না ফারনাজকেও ভালো মন্দ কঠিন কঠিন কয়েকটা কথা শুনিয়ে দিতে, যার জন্য বাথরুমে আসার বাহানায় সরে এসে রাগ নামানোর চেষ্টা চালাচ্ছে। শারফান আর রিহানের উপকারের কথা দুপুরে সরল মনে মোস্তফা সাহেব জানিয়ে দিয়েছিলেন ফারনাজকে, নয়তো সানা জীবনেও বলতো না ওদের ব্যাপারে। শারফান যে ফারনাজকে ডোবানোর চেষ্টা চালাচ্ছে তা বুঝেও সানার খারাপ লাগছে না ফারনাজের জন্য। মানুষ চেনাতে পটু নয় সে, তবুও আজ সারাটা দিনে ফারনাজ আর শারফানকে নিয়ে ভাবতে ভাবতে দুজনের চারিত্রিক একটি দিক চিনতে পেরেছে ও। নিজেকে কখনো দুরকমভাবে দেখানোর চেষ্টাও করে না শারফান। সে ভেতরে যা বাইরেও তা প্রদর্শন করতে থাকে, তাতে কে তাকে ভালো ভাবলো আর কে তাকে খারাপ এ নিয়ে বিন্দু পরিমাণ ভ্রুক্ষেপ করে না, বরং সে নির্ভয়ে নিজের খাপটাকেও প্রকাশ করে দেয় মানুষের কাছে। পক্ষান্তরে ফারনাজ সবসময় লোকসম্মুখে একটা নকল রূপ তুলে ধরে নিজের। মিষ্টি মিষ্টি কথা, হাসি আর সহজে যে কোনো শ্রেণী মানুষকে বুকে টেনে নিয়ে উদারতার ভান, অথচ ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সে খসিয়ে ফেলে ওই নকল রূপটা। তখন প্রকাশ পায় তার কারো প্রতি প্রতিশোধের পরিকল্পনা আর নিজের স্বার্থপরতার গল্প। শারফানের মতো নিজের খারাপকে নির্দ্বিধায় প্রকাশ করা মানুষ থেকে ফারনাজের মতো বিড়াল প্রতি স্বভাবের মানুষই হয় সব থেকে বেশি বিপজ্জনক আর ভয়ঙ্কর। এটুকু বিচার করতে পেরেছে সানা, তাই তো শারফানের থেকেও রাগ আর ঘৃণা বেশি অনুভব করছে সে ফারনাজের প্রতি। হয়তো ফারনাজ আপনজনই বলেই। বিকেল 4:30। প্রচণ্ড ব্যস্ততার মাঝেও অনির কল পেয়ে শারফান ছুটে এসেছে তার বাসায়। আসার পরই ওকে জানানো হলো সানা ওর সাথে একটু কথা বলতে চায়। বসে আছে সে অনির ঘরে। গত রাতের কথা মনে পড়ল তখন শারফানের। সঙ্গে সঙ্গে রাগ চড়ে উঠল তার। গত রাতে মনে হয়েছিল মেয়েটাকে হাতের কাছে পেলে টেনে এক থাপ্পড় লাগিয়ে দিত। ভালো হয়েছে নিমক খারাপ মেয়েটা নিজেই ধরে দিয়েছে। উপকারের উপকার স্বীকার না করতে চেয়ে ওকে যে অপমান করা হয়েছে তার শোধ এবার সে নেবে নিষ্ঠুরভাবে। পকেটে দুহাত পুড়ে থমথমে চেহারা এসে অনির ঘরে ঢুকলো। দুপা ঝুলিয়ে বিছানায় বসে আছে সানা। ভেবেছিল ওকে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে দেখবে, কিন্তু চেহারাটা স্বাভাবিকই লাগলো। পরনে ওর গতকালকেরই সাদা কালো রঙা সালোয়ার কামিজটাই আজও, কিন্তু কিছু একটা অস্বাভাবিক লাগছে যেন। ভালো করে ওকে লক্ষ্য করে গিয়ে দেখলো সাদা ফিনফিনে ওনার এক পাশটা গলা থেকে কিছুটা নিচে পড়ে আছে ওর, যার জন্য ফর্সা গলা আর সুডল মাঝারি বুক চোখে বিচ্ছে খুব। সেদিকে নজর পড়তে কেমন অদ্ভুত অনুভূতি হতে লাগলো শারফানে। সেই অনুভূতির দরুন নজর ফেরাতেও ইচ্ছে হলো না। আবার কিছুক্ষণ আগে যে রাগ আর শক্ত মনোভাব নিয়ে ঘরে ঢুকেছিল সেই রাগের কিঞ্চিত পরিমাণও নেই মনে কোথাও। সেখানে এক কোমল বুকের ভেতর জুড়ে শিহরণ বয়ে চলা অন্যরকম কিছুর আভাস। সানাকে দেখতে দেখতে কী ভেবে দরজাটা বন্ধ করে দিল সে। এরপর স্লোথ গতিতে এগিয়ে এলো ওর কাছে। ভাবলো কিছু বলবে এবার সানা, কিন্তু মাথা নুয়ে আগের মতোই চুপচাপ রইল ও। তাই সেও কোনো কথা বলল না। কয়েক নজর নিষ্পলক ওকে দেখার পর জিজ্ঞেস করলো, ডেকেছো কেন? মাথাটা তুলে শারফানের চোখে চাইল সানা। তখনই ওকে আবিষ্কার করলো শারফান ভেজা চোখে। চোখের কোটরে লেগে আছে অশ্রুজল। ঠিক গতকাল যেমন অবস্থায় ওকে পেয়েছিল এখনও সেই একই রূপ। আবারও কোনো বিপদে পড়েছে নিশ্চয়ই। তার এ ভাবনার মধ্যেই সানা উঠে দাঁড়িয়ে ঠোঁট ভেঙে নিঃশব্দে কাঁদতে শুরু করলো। গতকালও এমন অসহায়ের মতো ওকে কাঁদতে দেখে শারফানের খারাপ লেগেছিল খুব, আজও তাই। কিন্তু কালকের মতো রুট ব্যবহার আর খোঁচা দেওয়া কথা শোনালো না সে। বৃদ্ধা আঙ্গুলের ডগায় মুছে দিল ওর চোখের পানি। এমন আদুরে মুখোপই মেয়েটার, চাইলেও সে পারে না একটু শাস্তি দিতে। উপরন্ত মনে অন্য চিন্তা চলে আসে। একটু ছুতে মন চাই, কখনো হাতের ছোঁয়া বা কখনো ঠোঁটের, কখনো বুকের সাথে মিশিয়েও রাখতে মন চাই। এখনও তাই মনটা চাইছে। মনের চাওকে আজ আর নিয়ন্ত্রণ করলো না শারফান। পরে যা হবার হবে ভেবে অবিলম্বে ছুঁয়ে দিল সে।
সেটা থাকলো সানার ঠোঁট আর ঠোঁটের ফাঁকে। ঘটে গেল দীর্ঘ সময়ের একটি ক্লাসিক কিস। কামজ অনুভূতিকে প্রশ্রয় দিতে দ্বিধা করল না সে। সানার কোটিতে সে জড়িয়ে দুই ঠোঁটের মাঝে আঁকড়ে ধরে রাখলো কিছুক্ষণ। চোখ বুজে ওর মসৃণ গলার ত্বকেও ঠোঁট ডোবালো। এর মাঝে হঠাৎ দরজার বাইরে থেকে কানে আসলো কোনো এক ছেলে খিলখিল করে হাসার শব্দ। পাত্তা দিতে না চাইলো হাসির বিচ্ছির শব্দটা ধীরে ধীরে এতটা বাড়ল যে শারফান বাধ্য হলো চোখ মেলতে। তারপরই ভরকে গেল চোখের সামনে সহসা কুৎসিত আধার দেখে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছে কিছুটা। মাথা কাজ করল না ওর। কোথায় এলো সে? সানাই বা গেল কোথায়? অন্তত মিনিটখানেক পর টের পেল সে কম্বলের নিচে ডুবে আছে। দ্রুত মুখের উপর থেকে কম্বলটা সরালো। কানে এলো পাশ থেকে রিহানের হাসাহাসির আওয়াজ। ফোনে কথা বলছে ব্যাটা প্রেমিকার সাথে। এতক্ষণ যে সে স্বপ্ন দেখছিল, আর স্বপ্নটা ভেঙেছে রিহানের হাসির শব্দে, তা বুঝতে পারল ও। কম্বলের নিচ থেকে হাত দিয়ে শরীর বুলালো নিজের। না, সর্বনাশটা ঘটেনি, তবে বহুদিন পর এমন পচা স্বপ্ন দেখল, তাও কিনা সানাকে নিয়ে। ভেবেই চমকালো সে। ঘুমানোর আগে মেয়েটাকে নিয়ে চিন্তা করেছিল আর গালাগালিও। এর জন্যই মনে হয় লিস্টের লাশময়ীগুলোর পরিবর্তে স্বপ্নে ওকে দেখল। নিস্তেজের মতো পড়ে রইল শারফান। যা হলো মোটো ভালো হয়নি, কারণ স্বপ্নটা সে পুরো দেখতে পায়নি, যার জন্য এখন অস্বস্তি লাগছে, কেমন শূন্য শূন্য লাগছে। বলতে নেই আফসোসের মাত্রা এতখানি যে শারফানে ইচ্ছে করছে সানাকে এখনই তুলে নিয়ে আসা দরকার। আর সেটা সম্ভব নয় বলে বেজায় রেখে গেল সে রিহানের উপর। ছাগলটা তখন অত জোরে না হাসলে কি ওর ঘুম ভাঙত? হাতটা বাড়িয়ে রিহানের চোয়ালের উপর ধুম করে দিল লাগিয়ে এক ঘুষি। অকমর্ষদ ঘুষিতে প্রথমে চমকালো রিহান, তারপর ব্যথায় উঠল চেঁচিয়ে। চোয়াল ধরে ঘাড় ঘুরিয়ে দেখল শারফানকে জেগে থাকতে। জানোয়ার, ঘুমিয়ে মারলি না ইচ্ছা করে? ডলতে থাকলো চোয়ালটা। জবাবে শারফান এবার দিল রিহানের কোমর লক্ষ্য করে সজোরে এক লাথি। ছিটকে মেঝেতে গিয়ে পড়ল বেচারা। দ্রুত কলটা কেটে দিয়ে ব্যথায় আর্তনাদ শুরু করলো আর গালাগালি করলো শারফানকে। হারামির বাচ্চা হারামি, ঘুমের মধ্যেও মাতলামি মারাচ্ছিস, শালার জাউরা। দাঁড়া, সকালেই মামার কাছে বলবো কত গ্যালন মাল ঢালিস পেটে প্রতিদিন, শালা পাগলের বাল। নির্লিপ্ত শারফান বিছানা ছেড়ে ঘরে লাইট জ্বালালো। তারপর বিছানায় পাশের সেন্টার টেবিল থেকে সিগারেটটা নিয়ে চলে গেল বেলকনিতে। গায়ে একটা ঢলঢলে সাদা টি শার্ট আর কালো ট্র্যাক প্যান্ট। অনেক শীত করলেও নড়ল না ও, চুপচাপ সিগারেটের টান দিতে থাকলো। রেহানোর মতিগতি বুঝল না, কোমর চেপে ধরে মেঝেতে বসে অবাক চোখে দেখতে থাকলো ওকে। তারপর উঠে দাঁড়িয়ে এগিয়ে গেল ওর কাছে। চেহারার শান্ত ভাব দেখে আবারও অবাক হলো সে। তার মানে স্বপ্নের ঘরে বা ঘুমের ঘরে মারেনি তাকে। তাহলে হঠাৎ কী জন্য মারল? কী করেছে সে এই রাত একটাই? মনে করার চেষ্টা করলো একবার, কিন্তু কোনো কারণ খুঁজে পেল না। তখনই মেজাজ দেখিয়ে বলল, মারলি কেন বোকা? ইচ্ছার ঘুম মাথায়ও সেরে গিয়েছিল রাত বিরাতে। টু শব্দ করল না শারফান। তাই দেখেও আরও মেজাজের সঙ্গে ধমকালো রিহান। এখন কথা বলিস না কেন হারামজাদা? শারফানের উদাস দৃষ্টি অদূরে জবা ফুল গাছটার দিকে। রিহানের খ্যানখ্যানানি শুনে ওর তেজস্বী গম্ভীর গলায় বলে উঠল, ঘরে যা, আমার ফোনটা নিয়ে আয়। ফোর্ট মাদার ফোর্ট কোথাকার জমিদার তুমি? হ্যাঁ, মারলি কেন আগে তাই বল। তখনই বেচারার ঘাড়ে ঠাস করে একটা থাবড়া দিল শারফান। শিয়ালের মতো গলা নিয়ে খিক খিক করে হেসে এই মাঝরাত্রি আমার ঘুম নষ্ট করেছিস। লাথি আর একটা খেতে না চাইলে ফোন নিয়ে আয় জলদি। এই শোয়ার, তুই ভুলে গিয়েছিস আমি তোর বড়? চেঁচিয়ে উঠে রিহান চলে গেল ঘরে। আরও গালিগালাজ করতে করতে ফোনটা নিয়ে ফিরে এলো শারফানের কাছে। আমি বুঝেছি, তুই হিংসার ঠেলায় আমাকে মেরেছিস। আমার গার্লফ্রেন্ডের সাথে রাতে একটু গরম কথা বলি, চুমাচুমি করি, তা শুনে নিশ্চয়ই তোর গরম লেগে যায়। গেঞ্জি আর শর্ট এনেছে, আর হিংসা হয় তোর মতো ভিলেন আর খবিশের সাথে কোনো মেয়ে থাকতে চায় না বলে। এইসবের জাল তুই আমার উপর উঠালি আজ, তাই না? আর একটা কথা বললে ছাল এমন জায়গায় ভরে দেবো। বেলকনি দূরত্ব ত্যাগ করল রিহান শারফানের কথা শেষ হওয়ার আগেই। ঘুম ভেঙে যাওয়ার কারণে হোক আর যে কারণেই হোক, শারফান যে চটেছে খুব, তার প্রমাণ দুবার পেয়েছে সে। পাছে সত্যি সত্যি তাকে মারধর শুরু করলে সে পারবে না ওর সাথে মারামারি করে। ছোটবেলা থেকে আজ অবধি কখনোই পায়নি।
শয়তানটা মনে হয় পেট থেকে কুস্তি শিখে ডাউনলোড হয়েছিল। বিড়বিড়ে গালাগাল করতে করতে বিছানায় এলো সে। মানুষটা সারফান রকচটা আর বেপরাও হলো যখন কোনো কিছু করতে মন চায়। তা করার পূর্বে সে অন্তত একবার চিন্তা ভাবনা করে নেয়, কিন্তু এই প্রথম এ কাজে বিপরীত ঘটেছে আজকাল। তাও কেবল সেটা সানার ব্যাপারে। এই যে এখনই আগে পিছে কিছু না ভেবে সানাকে কল করে বসলো সে। রিসিভও হলো দুবার রিং হতেই। কাঁচা ঘুম ছিল সানার, সবেই পাকাপোক্ত হচ্ছিল ঘুমটা। সারফানের নাম দেখে প্রথমে রিসিভ করতে না চাইলেও পরে হুমকি ধামকি কথা মনে পড়তেই দ্রুত রিসিভ করলো সে। হ্যাঁ বলুন। মুহূর্তে বিমোহিত হলো সারফান। এত নিষ্পাপ সুন্দর লাগে কেন কণ্ঠটা। ঘুমমাখা কণ্ঠটা শোনায় আরও বেশি আদুরে, শুনতে ভালো লাগে ভীষণ। হ্যালো, আছেন আপনি? সানা ডেকে উঠল ওর কোনো সারা শব্দ না পেয়ে, কিন্তু মাথা ফাঁকা এর মধ্যে সারফানে কি বলবে সে। কল দিলই বা কেন তাও তো জানে না। স্রেফ মনে হলো সানাকে এখন প্রয়োজন, আর তাকে পাওয়ার একমাত্র মাধ্যম আপাতত ফোন। কিন্তু এখন কি ফোনে বলা যায়? তুমি স্বপ্নে এসে সিরিয়াস করে গেছো আমাকে, তারপর উস্কে দিয়ে মাঝপথেই ছেড়ে পালিয়ে গেছো। বাকি রোমান্স পূর্ণ করার জন্য এক্ষুনি আমার সামনে এসে হাজির হও। এমন সময় হলে সানাকে বিরক্ত বা বিব্রত করার জন্য আর টেনশনে ফেলার জন্য হাজারটা দুষ্টু ধরনের কথাবার্তা বলতে পারতো সে। কিন্তু এখন সানার গলা শুনেই তো কেমন হাঁসফাঁস লাগছে ওর। মনে হচ্ছে কল না দিলে বরং ভালো হতো। খট করে কলটা কেটে দিল তাই। তারপর ঘুরে ফিরে কোনো দিকে না চেয়ে ফোনটা ছুঁড়ে মারল বিছানায়। চলে গেল সে বাথরুমে। রেহান শুয়ে শুয়ে ওর ভাবগতি লক্ষ্য করছিল এতক্ষণ। ওকে তখন দেখলো কানে ফোন ঠেকাতে, কিন্তু কোনো কথা বলল না। কাকে কল করেছিল ও তা দেখার জন্য দ্রুত ফোনটা হাতে নিল। ভাগ্যিস ফোন লক হয়নি। কল হিস্ট্রি চেক করে দেখলো রিসিভারের নামটা সানাপোনা। বুঝতে সময় লাগলো না এই সানাপোনাকে। উঠে বসে ফোনের দিকে চেয়ে গভীর এক চিন্তায় মগ্ন হলো সে। বাথরুম থেকে বেরিয়ে এসে নিজের ফোন হাতে রেহানকে থমকে থাকতে দেখে শার্প হ্যাসকাটানে ফোনটা নিয়ে নিল। বাঁকা চোখে একবার তাকে দেখে গেল লাইট বন্ধ করতে। তার আগেই বারণ করলো রিহান। আলো আগেই নিবাস না। তীক্ষ্ণ চোখে তাকালো শারফান, ঠান্ডা গলায় হুমকি দিল। কানের কাছে এখন নিকনিক করলে গলার উপর পাড়া দিয়ে ধরবো। করবো না, এসে বসো, দুইটা কথা বলবো শুধু। বুড়ো কুচকে কপাল কুচকে শারফান এসে বসলো রিহানের পাশে। কোনো ভনিতা না করেই জিজ্ঞাসা করলো রিহান। তুই পছন্দ করিস সানাকে? কাকে? যাকে কল করেছিলি মাত্র। কল করলে কি পছন্দ করা হয়ে যায়? আবালের বাচ্চা। না, কল করলেই পছন্দ হয়ে যায় না তা আমিও জানি পাগলের বাচ্চা। আমি এখনকার বিষয় নিয়ে কথা বলছি না, দুপুরের বিষয়টা থেকে নোটিশ করে বলছি এই কথা। সানা বিপদে পড়েছে, এই কথা জেনেছিলি কিভাবে বলতো? দেখলি না তখন অনির্বন জানিয়েছিল ওকে সানার কথা। আমি যেহেতু ওখানেই ছিলাম তাই আমাকে কল করেছিল অনি। কল করে কি বলেছিল তাও শুনেছিলাম তোর পাশে বসে। দুজন দোকানে আরামে বসে স্পিড খাচ্ছিলাম আর মারামারি দেখছিলাম। উনি ফোন করে তোকে রিকোয়েস্ট করলো। মারামারির মধ্যে সানা ফেসে গেছে, যেন দ্রুত ওকে সেভ করিস তুই, কারণ সে আস্তে আস্তে মেয়েটার একটা কিছু হয়ে যেতে পারে। তোকে বলেছিল সেভ করে এনে একটা রিক্সায় তুলে দিতে। সানার বিপদের কথা শুনে তোর চেহারায় তখন চিন্তা দেখেছিলাম আমি। তা কি জানিস তারপর তুই কি করলি? ঝামেলার মধ্যে ঢুকে পড়ে হন্যে হয়ে খুঁজতে আরম্ভ করলি সানাকে। যখন ওকে পেলি তখন দেখলি বেশ হেনাস্তার শিকার হচ্ছে বেচারি। তাদেরকে মারার জন্য তেড়েই যাচ্ছিলি প্রায়। আমি জলদি আটকালাম তোকে, আর এরপর তো রিক্সায় তুলে দেওয়ার পরিবর্তে নিজের গাড়িতে তুলে নিলি। এখন বলতো এ থেকে কি প্রমাণ হয়? রেহানের দিকে চেয়ে মনোবেশে তার কথাগুলো শুনল শারফান। কথা শেষের প্রশ্নটা রিহান আবার পুনরাবৃত্তি করলো। বলিস না কেন কি প্রমাণ হয়? তা হয়ে যাওয়ার মতো কিছুক্ষণ চুপচাপ বসে রইল শারফান। তারপর আচমকা রিহানের দোকান নির্ধারণ বেগে টেনে ধরে নিজের মুখের সামনে তার মুখটা এনে স্বজাতীয় একটা গালি দিয়ে বলল, তোর মতো বকরির থেকে আমি প্রেম পীড়িতের ফিলিংস চিনব? এমন দিন আসেনি আমার। ধাক্কা মেরে ওকে সরিয়ে দিল রিহান। তারপর চোয়াল কোমর কানের ব্যথায় একদমে ABCD বলার মতো অনর্গল গালাগালি করে সে শারফানকে। শেষে বলল, ওরে এমন দিন আল্লাহ দেবে যেদিন আমার কাছে এসে এসব পরামর্শ ভিক্ষা করতে আসবি। সেদিন তোর কালা হুগা থাপলে লাল করে তারপর পরামর্শ দেবো আমি।
নিউজ চ্যানেলের শিরোনাম হয়ে গেছে ফরিদপুর 2 এমপি প্রার্থীর মাঝে সংঘর্ষের ঘটনা। ব্যাপারটা নিয়ে দলের চেয়ারপারসন ফারনাজের ওপর ক্ষুব্ধ হয়েছে বেশ। ফোনে অনেকটা সময় নেত্রীর সাথে কথাবার্তা শেষে মাত্রই ফোন রেখেছে সে। তারপর থেকে বসে আছে কেমন গুম হয়ে। সৈয়দ কবির বসে কথা চালাচ্ছেন অন্যান্য ব্যক্তিদের সাথে, যারা গতকাল ঝামেলায় জড়িয়েছিল। তাদের মধ্যে দুজনই নিকট আত্মীয়, একজন ফারনাজের খালাতো ভাই, আরেকজন ওর ফুফাতো ভাই। কি করে এমন ভুল তারা করতে পারল, এ নিয়ে বকাঝকা করছেন তিনি। ভুল তো শুধু ওরা করেনি, আব্বা ভেতরে শত্রুর এজেন্ট ঢুকে পড়ল, কাজ শেষে পালিয়েও গেল, কেউ কিচ্ছু টেরও পেল না। কত পোলাই পানি তো এসে কাজ করে আমাদের হয়ে, কে শত্রু কে এজেন্ট তা কি বোঝা সম্ভব? কে এসে কান ভার করলো আমাদের, আর আমরা এইসব কথায় নাচলাম। এমন গাধার মতো ব্রেন নিয়ে রাজনীতি করতে চাস তোরা? শেষের কথা ঘরের সবাইকে বলেন কবির সাহেব। বসার ঘরে সকলেই কাচুমাচু মুখ করে বসে আছে। তাদের সবাইকে একবার দেখে নিয়ে ফারনাজ বলল বাবাকে, ভুল করেই শেখে আব্বা, ওরা সবাই আমার আস্থা ভাজন আর ঘনিষ্ঠ, সেজন্যই আমাকে নিয়ে করা কটু মন্তব্য ওরা চুপচাপ হজম করতে পারেনি। ঠিক আছে, এখনের মতো বাদ দাও আফসোস আক্ষেপ, আগামীর জন্য সাবধান হতে হবে আমাদের সবাইকে। ভাই, ফারনাজকে বলল ওর ফুফাতো ভাই রাকিব। সাকিবুলের বাতিজারা একটা কঠিন ব্যবস্থা করবা না? কুত্তার ছাউটা খুব বাড়াবাড়ি দেয়াইতেছে, ও তো চেনে নাই আমাগরে, চেনানোর দরকার। খবরদার, ইলেকশনের আগে আর কোথাও যদি হাঙ্গামা লাগাস একটাও। ও তো থাইমে থাকবো না মামা, ওইটারে তো পাক্কা হারামজাদা, একেবারে ক্রিমিনালি চাল চালতেছে, দড়ি মাছ না ছুঁয়ে পানির মতো। আমাদেরও সেরকম করতে হবে, কিন্তু সাকিবুলের লোকজন তোদের মতো মাথা মোটা না, সবগুলো শেয়ানা। তাই আমি বলবো এখন কিচ্ছু করবি না তোরা। করতে পারতি তখন, যদি ওই ছেলে তিনটা ধরে রাখতি। যদি পারিস ওই ছেলে তিনটাকে খোঁজ, তাহলে মুখোমুখি বসে গরম দেওয়া যাবে সাকিবুলকে। ফারনাজ চুপচাপ শুনতে থাকলো আলোচনাগুলো। ফারনাজের প্রতি সে বাকিদের মতো শুধু রেগে নেই, মনে প্রাণে সে ঘৃণা করতে শুরু করেছে ওকে। এক অঘোষিত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শারফান, তা বেশ উপলব্ধি করছে সে। তাই শুধু মেরে হাত পা ভাঙলেই আশ মিটবে না তার। চিকিৎসা নিলে কদিন পর তো ঠিকই চলতে ফিরতে পারবে। ওকে কিছু করার হলে সে এমন কিছু করবে যেন মাথা উঁচু করে বা মেরুদণ্ড সোজা করে চলার ক্ষমতা চিরদিনের জন্য হারায় ও। মাথায় সেলাই নিয়ে মিয়া চলে এসেছে মেজো চাচার বাসায়। মোস্তফা সাহেব বাদে বাড়ির সবাই এসেছে, কারণ দিনাকে আজ পাত্রপক্ষ দেখতে এসেছে। প্রস্তাবটা হঠাৎ করেই এসেছে, ছেলে কাস্টমস অফিসার, তাই আর ফিরিয়ে দেওয়ার ইচ্ছে হয়নি কারোর। দিনাকে পছন্দ হয়ে গেছে ছেলের। দুপুরে খাওয়া দাওয়া চলছে এখন। হাতে হাতে সানা মা চাচিকে সব কিছু এগিয়ে জুগিয়ে দিচ্ছে। তবে ফারনাজের পরিবার থেকে কেউ আসেনি। খাবার টেবিল থেকে কে যেন লেবু চাইলো, তড়িঘড়ি করে লেবু কেটে নিয়ে সানা এলো ডাইনিং টেবিলে। লেবুর পিরিচ রাখতে গিয়ে চোখ গেল পাত্রে ছোট ভাইটার দিকে। খেতে খেতে ছেলেটা আর নজরে দেখছে তাকে বারবার। শুধু এখনই নয়, আসার পর থেকে ছেলেটা তাকে চোরা দৃষ্টিতে দেখে যাচ্ছে শুধু। আবার তার কেমন চেনা চেনা লাগছে ছেলেটাকে, কিন্তু কোনোভাবেই মনে করতে পারছে না। নিহাত অতিথি বলে এমন স্যাসমি সহ্য করছে, চোখ রাঙাতেও পারছে না বেচারি। মাকে পাঠিয়ে সরে এলো সানা। ঠিক তখনই ছেলেটার ফোন বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে দ্রুত রিসিভ করলো সে। হ্যাঁ বল সায়াফ। কই তুই? তোকে বললাম এসে পিক কর আমাকে, গাড়ি বের করবো না আজ। দাঁড়া, খাচ্ছি কেবল, খেয়েই আসছি আমি। দুপুর 3টায় লাঞ্চ করায় যে মেয়ে পক্ষ, সেই বাড়ির মেয়েকে বউ করবি তোরা? ঠিকঠাক জামাই আদর পাবে না তোর ভাই। চুপ যা বেটা, খাওয়া শেষ করে কল দিচ্ছি বলে কলটা কেটে দিল। এদিকে ঘরে বসে মিহা দিনার মাথা খেয়ে ফেলছে নানান প্রশ্ন করে। অসুস্থ বলে দিনা পারছে না তার মাথায় একটা গাঁটটা মেরে দিতে। তার প্রশ্ন, তোর বয়ফ্রেন্ড কষ্ট পাবে না দিনাপা? আশ্চর্য, তোকে দেখতে আসছে জেনেও কিছু বলো না তোকে, এ আবার কেমন প্রেম? তাহলে তোরা টাইম পাস করেছিস দুজন, মানে তোরা দুজনই জানিস তোরা অন্য জায়গায় বিয়ে করবি, সব জেনে বুঝেই প্রেম করতি। এই দিনাপা, তাহলে কি পান্থ আর আপর প্রেমও ওরকম? এই তোর পছন্দ হলো কি করে পাত্রকে? সে তোর বয়ফ্রেন্ডের থেকে দেখতে খারাপ না? এর মাঝে সানা ঘরে ঢুকলো। ওকে দেখেই দিনা বলে উঠল,
আমাকে রক্ষা করে এই পাগলের কাছ থেকে। ওকে নিয়ে রান্নাঘরে কাজে ভিজিয়ে দিয়ে তো যা। কি হয়েছে? বলে এগিয়ে এলো সানা মেহার কাছে। ওঠ একটু, বাইরে গিয়ে ইব্রাহিম ভাইয়ার ছোট ভাইয়াটাকে দেখবি একবার। দেখবি চেনা চেনা লাগে নাকি। কেন? আমার কেমন চেনা চেনা লাগছে। আর এসেছে পর থেকে ছাগলের মতো তাকিয়ে থাকছে, শুধু কানের নিচে দিতে মন চাচ্ছে, কিন্তু কোথাও দেখেছি নাকি ছেলেটাকে ঠিক মনে করতে পারছি না। চল তো দেখে আসি। বলে বিছানা ছেড়ে উঠে পড়ল মেহা। খাওয়া দাওয়া শেষ করে সাদ্দাম বাইরে এসেছে, কথা বলছে শাহরুখানের সাথে। আমার তো পাত্রীর চাচাতো বোনকে পছন্দ হয়ে গেছে ভাই। মন চাচ্ছে আমার বিয়ের পাকা কথাটাও সেরে যায়। তা জানা তোর মাকে, প্রস্তাব দিয়ে আসুক। প্রস্তাব দেওয়ার ব্যবস্থা এখনই করতাম যদি ফারনাজের নজর না পড়তো ওর উপর। ফারনাজ আসলো কোথেকে? মানে ফারনাজের মেজো চাচার মেয়েকে দেখতে আসছি আমরা। তোকে কাল বলার সাহস পাইনি আসলে। এখন সাহস পেলি কিভাবে? মাথা চুলকাতে থাকলো সাদ্দাম। কি বলবে বুঝে পেল না। তার নীরবতা টের পেয়ে শারফান বলল, ভেবেছিলি সম্বন্ধ এগোতে দেব না? ফারনাজের চাচাতো বোন কেন, ওর আপন বোনকে বিয়ে করে দেখাতে পারলে তোকে ঘাড়ে তুলে নাচাতাম। তো কাজ ভয় কেটে গেল সাদ্দামের। উপরন্ত বন্ধুর আশকার পেয়ে মনে লাড্ডু ফুটলো তার। ওদের কেউ তো আসেনি, আসলে দেখতে পেতাম ওর বোনটা কেমন। তাহলে চাচাতোটার জন্য এই সাহসকের প্রস্তাবটা দিতে বলি, কি বলস? দে, দুই ভাই একবারে জামাই হবি, একসঙ্গে জামাই আদর খাবি। আরে না, এক বাড়ির হতে পারবো না। আমার শ্বশুর বাড়ি হবে তো প্রফেসরের বাড়ি। ওনার বড় মেয়েটা তো দেখতে বেশ খাসা। তুই তো কালকেও দেখেছিস ওকে, সুন্দর না বল? সানা, তুই সানার কথা বলছিস? হ্যাঁ। সানাই তো নামটা মনে হয়। ফোনের ওপাশে শারফানকে দেখা গেল দারুণ হতবাক। সাদ্দাম হঠাৎ ওর কোনো আওয়াজ না পেয়ে হ্যালো হ্যালো করে ডাকাডাকি আরম্ভ করলো। তার মাঝে আচমকা গালি দিয়ে চেঁচিয়ে উঠল শারফান, তোর পেটের উপর দাঁড়িয়ে পাছা দিয়ে নাড়ি ভুড়ি বের করে আনবো ভেড়ার বাচ্চা। একদম দেখবি না ওকে, কোনো প্রস্তাব দিবি না। ঠিকানা বল তোর ভাইয়ের শ্বশুর বাড়ির। এই তুই কি বলস? কবে থেকে পছন্দ করিস শালা? কিসের পছন্দ? ওটা টার্গেট আমার। কিসের টার্গেট ও? আছে। তুই ওকে লাভ ট্র্যাপে ফেলবি নাকি? কবে ভাবলি? জানালি না কেন? কোনো প্ল্যান করিনি এখনো, তাই জানাইনি। বাড়ির অ্যাড্রেসটা পাঠা, আসছি আমি। আরে আসবি কেন? হ্যালো। তার মাঝেই আচমকা গালি দিয়ে চেঁচিয়ে উঠল শারফান। সাদ্দাম বলতে বলতে কল কেটে দিয়েছে শারফান। ভালোই ভাবনাতে পড়ল সে। সানাকে মনে ধরেছিল আজ। কাছের বন্ধু যেহেতু এগোতে বারণ করেছে, এগোবে না আর। কিন্তু সানা মেয়ে ভালো, তাকে নিয়ে বন্ধুর তামাশা কি হবে জানে না সে। তবে যা হবে তা নিশ্চয়ই ভালো কিছু হবে না। ব্যাপারটা বেশ চিন্তার বিষয়। তার দ্রুত খোলাখুলি কথা বলতে হবে শারফানের সঙ্গে। ইলেকশনের পর বিয়ের দিন তারিখ নির্ধারণ করা হবে। এর মাঝে একদিন এসে দিনাকে আংটি পরিয়ে যাবে সাদ্দামের পরিবার। কথাবার্তা প্রায় শেষ দু পরিবারে। শুধু দিনা আর ইব্রাহিমকে একটু আলাদাভাবে কথা বলতে পাঠানো হয়েছে। তাদের কথা শেষ হলেই বিদায় নেবে সাদ্দামরা আর সানাও। এখান থেকে বেরিয়ে সে যাবে অনির প্রাইভেটে। সাদ্দাম বাসার বাইরে দাঁড়িয়েছিল শারফানের জন্য। এসেও গেল সে। ওকে দেখে ঘড়িতে একবার সময় দেখল সাদ্দাম। কি দ্রুত গতিতে গাড়ি টেনেছে শারফান, তা দেখে দ্বিতীয় দফায় অবাক হলো। এদিকে বাসার সামনে আরেকটা গাড়ি এসে থামতে দেখলেন দিনার বাবা। তিনি বেরিয়ে এলেন সাদ্দামের কাছে। গাড়ি থেকে তখনই নামলো শারফান। আমার বন্ধু আঙ্কেল, একটু কাজ ছিল আমাদের, বের হব, তাই রিসিভ করতে এসেছে আমাকে। মোস্তাক সাহেব বিনীত হেসে শারফানকে আমন্ত্রণ জানালেন। সাদ্দাম বললেন, আঙ্কেল ওর সময় হবে না। হ্যাঁ চলুন আঙ্কেল। বন্ধুর কথার মধ্যেই শারফান বলে উঠল, ভাবিকে এক নজর দেখে যাই। থতমত খেয়ে গেল সাদ্দাম। হতবুদ্ধির চেহারায় হাসল সে মোস্তাক সাহেবের দিকে তাকিয়ে। দুই বন্ধুর কথা শুনে হাসি পেলেও সেভাবে হাসলেন না তিনি। সাদ্দামের চোরা কঠোর চাহনিকে অবজ্ঞা করে শারফান তাকে ফেলেই আগে আগে চলে গেল। বসার ঘরে প্রবেশের সাথে সাথে উপস্থিত সবার নজর পড়ল শারফানের উপর। সানগ্লাসটা খুলতে খুলতে এগিয়ে এলো সে সাদ্দামের ভাইয়ের কাছে। ওকে দেখে হাসি মুখে দাঁড়িয়ে পড়ে জড়িয়ে ধরল ওকে। সাদ্দামকে রিসিভ করতে এসেছিলাম, তাই ভাবলাম এলামই যখন ভাবিকে একটু দেখে যাই। ওর হঠাৎ আগমনে সাদ্দামের বাবা মাও বেশ খুশি হয়েছেন, কারণ সাইফুল আর সাকিবুল সাহেবের মতো প্রভাবশালী ব্যক্তি ছেলে তাদের সাথে ওঠা বসা আছে। এ ব্যাপারে মেয়ে পক্ষকে জানানোর সুযোগ পেলেন কিনা তারা।
ওর পরিচয় দিলেন তারা খুব আগ্রহ ভরে। তাই নতুন করে আবার তোড়জোড় শুরু হলো নাস্তা পানি আনার। মধ্যাহ্নভোজের আমন্ত্রণও দেওয়া হলো ওকে। ভরা পেটের কথা বলে তা ফিরিয়ে দিল সে। নাস্তার ট্রে নিয়ে নাজমা বেগম আর দিনার মায়ের সাথে সানাও এলো, তার হাতে শরবতের ট্রে। শারফানের সামনে থেকে ইব্রাহিম সরে দাঁড়াতেই সে চমকালো ওকে দেখে। বসার ঘরে আসার পথে তাকে আগে আর চোখে দেখে নিয়েছে শারফান। এবার সানার মনে পড়ল সাদ্দামকে কবে কোথায় দেখেছিল সে। চোখে চোখ পড়ল দুজনে। সবার কথাবার্তার জবাব দেওয়ার ফাঁকে শারফান তাকিয়েছে। তারপর থেকে আর চোখ নামাচ্ছে না। যা কথাবার্তা চালাচ্ছে তা সানার দিকে সরাসরি দৃষ্টি রেখেই। আড়ষ্টতায় সানা আর দাঁড়িয়ে থাকতে পারল না তখন। দরজার আড়ালে গিয়ে চুপি চুপি দেখতে থাকলো ওকে। নজর ফেরাতে একটু কষ্টই হচ্ছে আজ। শারফানকে কেমন অন্যরকম লাগছে যেন। ফ্যাশন দুরস্ত পোশাকের জন্য কি? পায়ে সাদা স্নিকার্স, পরনে ক্রিম রঙা প্যান্ট আর তার উপরে বোতাম ছেড়ে রাখা অলিভ রঙের শার্ট। শার্টের নিচে ক্রিম রঙা গোল গলার টি শার্ট, হাতে গোটানো, ডান হাতে রোলেক্সের ঘড়ি। চেহারাটাও খেয়াল করলো সানা। তারপর বুঝলো ভালো লাগার কারণ। দাড়ি খুব হালকা ছেটেছে আজ, আর আবছা ভাবে একপাশে সিঁথি রেখে চুলগুলোকে পরিপাটি করেছে মার্জিত বেশে।